ক্লাস 10-এর এক্সারসাইজ 4-এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে এমসিকিউর প্রথম প্রশ্নটাকে দেখা যাক। এখানে বলা হয়েছে একটি সমকোণী চৌপলাকৃতির বাক্সের ভেতরের আয়তন হচ্ছে 440 ঘন সেন্টিমিটার। বাক্সটির ভেতরে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সটির উচ্চতা কত? তাহলে কি করব? একটা আয়তঘন আকৃতির বক্সের আয়তন দেয়া রয়েছে 440 এত ঘন সেন্টিমিটার, এত সেন্টিমিটার কিউব, এবং এর যে ভূমিটা রয়েছে এই ভূমির ক্ষেত্রফল দেয়া রয়েছে। ভূমির ক্ষেত্রফল হচ্ছে 88 সেন্টিমিটার স্কোয়ার। এবার জিজ্ঞেস করেছে উচ্চতা কত। তাহলে আমরা কি করব? আমরা জানি যে আয়তঘনর আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আয়তঘনর আয়তনের ফর্মুলা। আর ভূমির ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফলটা হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা আমরা বাচ্চাবেলাতেই শিখেছি। আয়তনে ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর ভূমির ক্ষেত্রফলে ছিল শুধুমাত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থর জায়গায় আমরা লিখে দিতে পারি ভূমির ক্ষেত্রফল। এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থর জায়গায় আমরা ভূমির ক্ষেত্রফল লিখে দিতে পারি। তাহলে আয়তন ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা হয়ে গেল আয়তনের ফর্মুলা। এবার দেখো এখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত? 88 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখে দেবো 88। উচ্চতা তো আমাদের বার করতে বলেছে, এটা হয়ে যাচ্ছে আয়তন। আর এই আয়তন ইকুয়াল টু কত দেওয়া ছিল? 440। এই আয়তনটা ইকুয়াল টু দেওয়া ছিল 440। এখান থেকে সলভ করে আমাদের এইচটাকে বার করতে হবে। তাহলে কত হবে? 440/88। ক্যান্সেল করলে পড়ে থাকছে 5 এত সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে আয়তঘনের উচ্চতা। আমি আরেকবার রিপিট করছি প্রসিডিওরটা। আমাদের এখানে আয়তন গিভেন ছিল আর ভূমির ক্ষেত্রফলটাও গিভেন ছিল। আয়তনের ফর্মুলা আমরা জানি। আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই আয়তনে দৈর্ঘ্য ইন্টু প্রস্থর জায়গায় আমরা লিখে দিয়েছি ভূমির ক্ষেত্রফল, আর উচ্চতা যেরকম ছিল সেরকম রইল। তাহলে আয়তন কত হচ্ছে? আয়তনটা হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 88 দেওয়া ছিল। উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিয়েছি। এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 440। আয়তন 440 গিভেন ছিল। এখান থেকে সলভ করে আমরা এইচটাকে বার করলাম। তাহলে অপশন হচ্ছে বি এরটা। আনসার চেক করা যাক। আনসারেও রয়েছে 1-এর বি। নেক্সট কোশ্চেন দেখো। একটি আয়তঘন আকৃতির গর্ত রয়েছে, সেই গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া রয়েছে। বলছে সেই গর্তের মধ্যে কিছু পরিমাণে তক্তা রাখবে, সেই তক্তাগুলোও আয়তঘন আকৃতির। তো তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5, প্রস্থ দেওয়া রয়েছে 4, আর উচ্চতা দেওয়া রয়েছে 2 মিটার। একটা আয়তঘন রয়েছে যার দৈর্ঘ্য গিভেন রয়েছে কত? দৈর্ঘ্য বলছে 40 মিটার, প্রস্থ বলছে 12 মিটার, আর উচ্চতা কত বলছে? উচ্চতা বলছে 16 মিটার। তাহলে এর আয়তন কত হবে? এর আয়তনটা হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য বলতে হচ্ছে 40, প্রস্থ বলতে হচ্ছে 12, উচ্চতা বলতে হচ্ছে 16 এত ঘনমিটার। এটা হয়ে গেল আয়তঘনকার গর্তের আয়তন। এর মধ্যে কিছু ঘনক আকৃতির জিনিস রাখবে। সেই ছোট ঘনকগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। আর উচ্চতা বলছে 2 মিটার। ছোট ঘনকের আয়তনটা হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে হয়ে যাচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 2 এত ঘনমিটার। এবার আমাদের জিজ্ঞেস করছে এরকম কতগুলো ছোট আয়তঘন লাগবে এই পুরো গর্তটাকে ভর্তি করবার জন্য। তাহলে আমরা কি করব? পুরো যে আয়তঘনটা ছিল তার আয়তনটাকে আমরা ছোট যে আয়তঘনটা ছিল তার আয়তনটাকে দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 40 ইন্টু 12 ইন্টু 16 ডিভাইড বাই 5 ইন্টু 4 ইন্টু 2। এটা সলভ করলেই আমরা ছোট যে আয়তঘনগুলো আছে তার সংখ্যাটা পেয়ে যাব। প্রথমটায় 5 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটায় পড়ে থাকছে 8। এটাকে 4 দিয়ে ক্যান্সেল করছি 2 দিয়ে এটাকে কাটছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 12 ইন্টু 16
এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 192। অপশন হবে বি এরটা। এই যে 2 এর বি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে একটি ঘনকের পার্শ্বতলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে আয়তন কত? একটা ঘনকের কতগুলো পার্শ্বতল থেকে থাকে? একটা ঘনকের পার্শ্বতল থেকে থাকে 4টি, মানে 4 পাশে 4টে তল রয়েছে। আর সমগ্র তল বললে সেটাও তো 6টা। একটা ঘনকের যে কোনো একটা তলের যে কোনো একটি তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, এত বর্গ একক। এবার 4টে তল রয়েছে, পার্শ্বতল মানে হচ্ছে 4টে তল, তো 4টে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে। যদি সমগ্র তল বলতো তাহলে এখানটা হতো 6a স্কোয়ার। তো যেহেতু পার্শ্বতল বলেছে, একটা ঘনকের চারপাশে 4টে তল রয়েছে, তাই পার্শ্বতল হচ্ছে 4টে। এই 4a স্কোয়ার ইকাল টু গিভেন রয়েছে 256 এত বর্গমিটার। 4a স্কোয়ার ইকাল টু গিভেন রয়েছে 256 বর্গমিটার। তাহলে এ স্কোয়ার ইকাল টু কত হবে? 256/4। এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 64। তাহলে এ স্কোয়ার ইকাল টু হয়ে গেল 64। তাহলে এ ইকাল টু কত হচ্ছে? এ ইকাল টু হয়ে যাচ্ছে √64, মানে হয়ে যাচ্ছে 8। তাহলে ঘনকটার একটা বাহু দৈর্ঘ্য বেরিয়ে গেল 8। এবার জিজ্ঞেস করেছে ঘনকের আয়তন কত হবে। ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব। তাহলে এ কিউব বলতে কত হবে? 8 ইন্টু 8 ইন্টু 8। তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 512 এত ঘনমিটার। এটাই হচ্ছে আনসার। অপশন হবে ডি এরটা। আনসার চেক করা যাক। 3 ডি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, দুটো ঘনকের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে 1:27। তাহলে বলছে ঘনক দুটোর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্যকে আমি স্মল এ ধরলাম, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্যটাকে ক্যাপিটাল এ ধরলাম। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্যকে আমি স্মল এ ধরেছি আর একটাকে ক্যাপিটাল এ ধরেছি। তাহলে এই ঘনকটার আয়তন কত হবে? এই ঘনকটার আয়তনটা হয়ে যাবে এ কিউব স্মল এ কিউব। আর এই ঘনকটার আয়তনটা কত হবে? এটা হয়ে যাবে ক্যাপিটাল এ কিউব। এই প্রথম ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল মানে S1টা কত হবে? এটা হয়ে যাবে 6 ইন্টু এ স্কোয়ার। যে কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 ইন্টু এ স্কোয়ার। আর এই ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত হবে? এটা হয়ে যাবে 6 ইন্টু ক্যাপিটাল এ স্কোয়ার। আমরা বাহুটাকে তো ক্যাপিটাল এ ধরেছিলাম, তাই জন্য লেখা হচ্ছে 6 ইন্টু ক্যাপিটাল এ স্কোয়ার। এবার এখানে দেখো দুটো গোলকের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে। দুটো গোলকের আয়তনের অনুপাত মানে V1:V2 দেওয়া রয়েছে। V1:V2 ইকাল টু বলছে 1:27। তাহলে লেখা যেতে পারে এখান থেকে V1/V2 ইকাল টু হয়ে যাচ্ছে 1/27। তো V1 এর জায়গায় কত বসাবো? V1 এর জায়গায় লিখে দেবো স্মল এ কিউব, আর V2 এর জায়গায় লিখে দেবো ক্যাপিটাল এ কিউব। এটা ইকাল টু হয়ে যাচ্ছে 1/27। তাহলে কত হবে দেখো, স্মল এ বাই ক্যাপিটাল এ হোল কিউব ইকাল টু হয়ে যাচ্ছে 1/3 হোল কিউব। একের কিউব করলে হয়ে যাবে 1, আর 3-এর কিউব করলে হয়ে যাচ্ছে 27। তাই 1/27 এর জায়গায় লিখে দিয়েছি 1/3 এর হোল কিউব। তাহলে আমরা দেখতে পেলাম যে স্মল এ বাই ক্যাপিটাল এ এর হোল কিউব ইকাল টু হয়ে যাচ্ছে 1/3 এর হোল কিউব। তাহলে এখান থেকে কিউবগুলোকে ক্যান্সেল করলে, পাওয়ারটাকে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে? স্মল এ বাই ক্যাপিটাল এ ইকাল টু 1/3। এবার আমাকে জিজ্ঞেস করেছে এদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, মানে S1:S2 কত হবে। S1:S2 মানে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 6 স্মল এ স্কোয়ার বাই 6 ক্যাপিটাল এ স্কোয়ার। S1 এর জায়গায় এটা লিখলাম, আর S2 এর জায়গায় এটাকে লিখলাম। এখান থেকে 6টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? স্মল এ স্কোয়ার বাই ক্যাপিটাল এ স্কোয়ার। তাহলে স্মল এ বাই ক্যাপিটাল এ হোল স্কোয়ার লেখা যেতে পারে। তাহলে স্মল এ বাই ক্যাপিটাল এ এই জায়গাটায় কত বসবে? 1/3 বসে যাবে, নিয়ে হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/9, মানে হয়ে যাবে 1:9। এটাই হচ্ছে আনসার। অপশন হচ্ছে সি এরটা, 4-এর সি হচ্ছে আনসার। এই 4-এর সি হচ্ছে আনসার। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। ছোট গোলকটার বাহু দৈর্ঘ্যটাকে স্মল এ ধরেছিলাম, বড় গোলকের বাহু দৈর্ঘ্যটাকে ক্যাপিটাল এ ধরেছিলাম। তাহলে ছোট গোলকের আয়তন হচ্ছে এটা স্মল এ কিউব, বড় গোলকের আয়তন হচ্ছে ক্যাপিটাল এ কিউব। ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্মল এ স্কোয়ার, আর বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 6 ক্যাপিটাল এ স্কোয়ার হয়ে যাচ্ছে। এবারে V1:V2 ইকাল টু দেওয়া হচ্ছে 1:27। এটা গিভেন ছিল বইতে। তো V1 এর জায়গায় কত লিখবো? V1 এর জায়গায় লিখে দেবো স্মল এ কিউব,
আর V2 এর জায়গায় লিখে দেবো ক্যাপিটাল A কিউব। এটা হয়ে যাচ্ছে 1/27। 1/27টাকে লেখা যেতে পারে 1/3 এর হোল কিউব লেখা যেতে পারে। তো এখান থেকে স্মল a বাই ক্যাপিটাল A এটা ইকাল টু বেরিয়ে গেল 1/3। এবার আমাদের বার করতে বলেছিল এদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, মানে S1:S2। তো S1 কত ছিল 6 স্মল a স্কোয়ার, আর S2 ছিল 6 ক্যাপিটাল A স্কোয়ার। তো এখান থেকে 6টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে A বাই ক্যাপিটাল A এর হোল স্কোয়ার। স্মল a বাই ক্যাপিটাল A এটা বেরিয়ে গেছে কত 1/3। তো এই জায়গায় 1/3 লিখে দিয়েছি, নিয়ে স্কোয়ার করে দিয়েছি, তাহলে আনসার আসছে 1:9। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে D। তাহলে S আর D এর মধ্যে সম্পর্ক কি? সমগ্রতলের ক্ষেত্রফলটাকে দেওয়া হচ্ছে S। আমরা জানি যে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 ইন্টু A স্কোয়ার। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আর কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া হচ্ছে D। D মানে আমরা জানি যে √3 ইন্টু সাইড, সাইড মানে হচ্ছে A, এগুলো আমরা জানি। তাহলে এবার বলছে S আর D এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে। তাহলে আমরা কি করব, 6টাকে ভেঙে আমরা 2 ইন্টু 3 লিখতে পারি। A স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল। এবার দেখো 3টাকে লেখা যেতে পারে √3 স্কোয়ার, 3টাকে লেখা যেতে পারে √3 স্কোয়ার। A স্কোয়ার তো প্রথমেই ছিল, 2 যেরকম ছিল সেরকম রইল। এখানে √3-এরও স্কোয়ার রয়েছে, এরও স্কোয়ার রয়েছে, তাহলে লিখতে পারি √3a হোল স্কোয়ার। এটা তো লেখা যায়, √3-এরও স্কোয়ার ছিল, এরও স্কোয়ার ছিল, সেই জায়গায় আমরা লিখেছি √3 ইন্টু a হোল স্কোয়ার। তাহলে দেখো এটা চলে এসছে D, এই √3 ইন্টু a ইকাল টু হয়ে যাচ্ছে D। তাহলে এখানটা লিখবো 2 ইন্টু D স্কোয়ার। তাহলে S ইকাল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু D স্কোয়ার। তাহলে D স্কোয়ার ইকাল টু কত হবে, D স্কোয়ার ইকাল টু হয়ে যাবে S/2। তাহলে অপশন হবে D এরটা। এই যে 5-এর D রয়েছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রু ফলস। এখানে বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। দেখা যাক, প্রথমে ধরে নেওয়া যাক যে একটা বাহুর দৈর্ঘ্য ছিল A, তাহলে আয়তন কত হবে, আয়তনটা হয়ে যাচ্ছিল A কিউব। এখন এই বাহুর দৈর্ঘ্যটা ডবল হয়ে গেছে, মানে এটা 2A হয়ে গেছে। তাহলে বর্তমানে আয়তনটা কত হবে, বর্তমানে আয়তনটা হয়ে যাবে 2A এর হোল কিউব। তাহলে কত হচ্ছে, 2 এর কিউব করলে হয়ে যাবে 8, আর এর কিউব করলে হয়ে যাবে A কিউব। তাহলে দেখো বর্তমানে আয়তনটা আগের আয়তনের 8 গুণ হয়েছে। দেখে বুঝতেই পারছো এখানে রয়েছে 8A কিউব আর এখানটায় রয়েছে A কিউব। তো দেখে বোঝাই যাচ্ছে যে এটা আগের আয়তনে 8 গুণ হয়ে গেছে। সুতরাং এখানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা দেওয়া রয়েছে ফলস। আনসার চেক করা যাক। এই যে বি এর একটা হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে তাহলে বৃষ্টির জলের পরিমাণ হবে 1000 ঘনমিটার। জমির পরিমাণ বলে দিয়েছিল 2 হেক্টর, আর বৃষ্টিপাতের উচ্চতা বলে দিয়েছিল 5 সেন্টিমিটার। এখানে দেখো একটা সম্পর্ক দেওয়া রয়েছে, 1 হেক্টর মানে বলছে 100 আর, 1 হেক্টর মানে হয়ে যাচ্ছে 100 আর, আর 1 আর মানে হয়ে যাচ্ছে 100 বর্গমিটার। এটা গিভেন রয়েছে। জায়গাটা বোঝো ভালো করে, এখানে দেওয়া রয়েছে 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, আর 1 আর মানে হচ্ছে 100 বর্গমিটার। আমরা এটাকে বর্গমিটারে চেঞ্জ করব, আমরা হেক্টরটাকে বর্গমিটারে চেঞ্জ করব। তো আমরা দেখলাম যে 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, আর 1 আর মানে হচ্ছে 100 বর্গমিটার। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে দিতে পারলে তাহলে এটা পুরোটাই বর্গমিটারে চেঞ্জ হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? 1 হেক্টর মানে দেওয়া ছিল 100 আর, আর 1 আর মানে হচ্ছে 100 বর্গমিটার, তাই আমরা দুটোকে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে 1 হেক্টর মানে হয়ে যাচ্ছে 140 এত বর্গমিটার। আর এখানে মোট জমি ছিল কতখানি, মোট জমি ছিল 2 হেক্টর। তাহলে 2 হেক্টর ইকাল টু কত হবে, 2 ইন্টু 140, তাহলে হয়ে যাচ্ছে 240 এত বর্গমিটার, মানে 20,000 বর্গমিটার হয়ে যাচ্ছে। 2 হেক্টর মানে হয়ে যাচ্ছে 20,000 বর্গমিটার। জমির পরিমাণটা পেয়ে গেলাম, ভূমির পরিমাণটা পেয়ে গেলাম আমরা 20,000 বর্গমিটার। এবার 5 সেন্টিমিটার উচ্চতার বৃষ্টিপাত হয়েছিল। এবার উচ্চতাটা দেওয়া রয়েছে
5 সেন্টিমিটারে। এটাকে আমরা মিটারে চেঞ্জ করে নেব। সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হয়, এটা আমরা জানি। তাহলে এত মিটার বৃষ্টি হয়েছিল। তাহলে মোট বৃষ্টির আয়তনটাকে বার করবার জন্য কি করতে হবে? তার জন্য জমির পরিমাণ এটাকে মাল্টিপ্লাই করতে হবে উচ্চতা দিয়ে। মোট কতখানি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির আয়তন বার করবার জন্য জমির পরিমাণটাকে উচ্চতা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। জমির পরিমাণ কত ছিল? 20,000 বর্গমিটার। আর বৃষ্টির উচ্চতা কত ছিল? 5/100। এত ঘনমিটার হয়ে যাবে আয়তনটা। এখানে দেখো এই দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। 200কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 1000। এত ঘনমিটার বৃষ্টি হয়েছিল। এটাই হবে আনসার। অপশনে দেখা যাক কি দেওয়া ছিল। এখানেও দেওয়া ছিল 1000 ঘনমিটার। সুতরাং যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা সত্য দেওয়া রয়েছে। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া রয়েছে সত্য। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ। একটি সমকোণী চৌপলে কর্ণের সংখ্যা কত? আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটি সমকোণী চৌপলের 4টে কর্ণ থাকে। আনসার হবে 4। এই যে আনসারে দেওয়া রয়েছে 4। নেক্সট কোশ্চেন দেখো। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে? এখানে কিন্তু ঘনকটার কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জিজ্ঞেস করেনি। যদি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জিজ্ঞেস করতো তাহলে হতো √3 ইন্টু বাহু। বলছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী হবে? ঘনকের যে কোনো একটি তল হচ্ছে বর্গাকার। ধরে নেওয়া যাক এই সামনের দিকের তলটা, এই তলটা দেখো একটা বর্গাকার তল রয়েছে, মানে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি সেটা জিজ্ঞেস করা হয়েছে। আর একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। আশা করি কথাটা বুঝতে পারলে আমি কি বললাম। যদি ঘনকের কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞেস করতো তাহলে হতো √3 ইন্টু বাহু, কিন্তু এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞেস করেনি। বলেছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, যে কোনো একটা তলের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি। আর আমরা জানি যে ঘনকের একটি তল হচ্ছে বর্গাকার, আর একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। এই শূন্যস্থানে বসবে √2। আনসার চেক করা যাক। আনসারও দেওয়া হচ্ছে √2। নেক্সট কোশ্চেন দেখো। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে কি বলে? আমরা জানি যে কোনো একটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হলে তাকে বলা হচ্ছে আয়তঘন। আর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তাকে বলা হবে ঘনক। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তাকে বলা হবে ঘনক। এই যে আনসারও দেওয়া হচ্ছে ঘনক। নেক্সট কোশ্চেন দেখো। একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে এক্স। একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে এক্স। আয়তঘনে কতগুলো তল থাকে? আয়তঘনের থাকে 6খানা তল। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 6। ধার সংখ্যা হচ্ছে ওয়াই। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আয়তঘনের 12খানা ধার থাকে। তাহলে এখানে ধার সংখ্যা যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল হয়ে যাবে 12। শীর্ষবিন্দু সংখ্যাটাকে জেড ধরা হয়েছে। আর আমরা জানি যে কোনো আয়তঘনের শীর্ষবিন্দু থাকে 8টা। তাহলে জেড ইকুয়াল হয়ে যাবে 8। কর্ণের সংখ্যাটাকে পি ধরা হয়েছে। আর আমরা জানি যে কোনো আয়তঘনের 4টে কর্ণ থেকে থাকে। তাহলে পি ইকুয়াল হয়ে যাবে 4। এবার আমাদের জিজ্ঞেস করছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর ভ্যালু কত হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর ভ্যালু কত হবে? এক্সের জায়গায় বসবে 6, ওয়াইয়ের জায়গায় বসবে 12, জেডের জায়গায় বসবে 8, পি এর জায়গায় বসবে 4। তাহলে এগুলোকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এগুলোকে যোগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইকুয়াল হয়ে যাচ্ছে 6। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া রয়েছে 6। এখানে দুখানা আয়তঘন রয়েছে, তাদের ঘনফলটা সমান বলে দিয়েছে। প্রথমটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আবার বলে দিয়েছে 4, 6, 4। এই যে মাত্রাগুলো বলে দিয়েছে, মাত্রাগুলো মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো এগুলো যথাক্রমে দেওয়া রয়েছে 4, 6, 4। আর দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইকুয়াল দেওয়া রয়েছে 8, 2h মাইনাস 1, আর এটা হচ্ছে 2। আর বলছে এদের ঘনফলটা সমান, মানে এদের আয়তনটা সমান। তাহলে এইচ এর ভ্যালু কত হবে? প্রথমটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছিল 4, 6, 4। তাহলে আয়তন কত হবে? আয়তনটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত বলছিল? 8 ইন্টু 8 বলছিল, 2h মাইনাস 1 বলছিল, আর এটা বলছিল 2।
তাহলে এটার আয়তন কত হবে? এটার আয়তন হয়ে যাবে 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2। এই দুটোর আয়তনটা সমান বলছে, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 6 ইন্টু 4 ইকুয়াল টু 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2। এখান থেকে সলভ করে আমাদের h এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব? 2h মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 4 ইন্টু 6 ইন্টু 4 বাই 8 ইন্টু 2। এইটা 2টার পাশে মাল্টিপ্লাই ছিল, তো সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 4 দিয়ে এটাকে ক্যান্সেল করছি, তাহলে 2 পড়ে থাকবে। 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 2h মাইনাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 6। তাহলে 2h ইকাল টু কত হবে? 6 প্লাস 1, 1টাকে সাইড চেঞ্জ করাতে প্লাস হয়ে গেল। তাহলে 2h ইকাল টু হয়ে যাচ্ছে 7। আর h ইকাল টু কত হবে? h ইকাল টু হয়ে যাবে 7/2। 2টাকে দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে ডিভাইড করলে হচ্ছে 3.5। এটাই হচ্ছে আনসার। h হয়ে গেল 3.5। আনসার চেক করা যাক। এই যে h দেওয়ার হচ্ছে 3.5। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ঘনকের ধারের দৈর্ঘ্য 50% বাড়লে সমগ্রতলের ক্ষেত্রফল কতখানি বাড়বে? কি করব? অঙ্কটাকে দুরকমভাবে করা যায়, আমি দুরকমভাবেই করে দেখাচ্ছি। ধরে নেওয়া যাক আগে ধারের দৈর্ঘ্য ছিল 100 একক, তাহলে আগে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে 6 ইন্টু এ স্কোয়ার বলতে হয়ে যাবে 6 ইন্টু 100 স্কোয়ার। তাহলে হয়ে যাচ্ছে 6 ইন্টু 10,000, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 60,000 এত বর্গ একক। এটা হয়ে যাচ্ছে আগের সমগ্রতলের ক্ষেত্রফল। বর্তমানে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? বর্তমানে বাহুর দৈর্ঘ্য বেড়ে গেছে 50%। মানে আগে যদি 100 থাকে তাহলে আরও 50 বেড়ে গেছে। 50% বেড়েছে, এর মানেটা কি? 100-র মধ্যে 50 বেড়েছে। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে হয়ে যাবে 150। আগে 100 ছিল, 50 বেড়েছে, তাহলে বর্তমানে হয়ে যাবে 150 একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 6 ইন্টু এ স্কোয়ার, তাহলে হয়ে যাবে 6 ইন্টু 150 ইন্টু 150। তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 135,000 এত বর্গ একক। আগে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল এটা, বর্তমানে হচ্ছে এটা, তাহলে কতখানি বৃদ্ধি পেল? দুটোকে মাইনাস করতে হবে। বেড়েছে হচ্ছে 135,000 মাইনাস 6 4টে 0, মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 75,000। এত বর্গ একক বৃদ্ধি পাচ্ছে। কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমরা কি করব? যেটা বৃদ্ধি পেয়েছে সেটা ওপরে থাকবে, যেটা আগের ছিল সেটাকে নিচে লিখব, ইন্টু লিখব 100। কথাটা বুঝতে পারলে? যেটা বেড়েছে সেটাকে ওপরে রাখলাম, যেটা আগের ছিল সেটাকে নিচে রাখলাম, ইন্টু লিখলাম 100। 3টে 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। 3 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 25, এখানটায় পড়ে থাকছে 2। 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে কত হচ্ছে? এটা পড়ে থাকছে 5, তাহলে হয়ে যাচ্ছে 125। 125% বেড়েছে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আগেরটা ধরে নিলাম 100 একক বাহুর দৈর্ঘ্য, আগের বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম 100 একক, সেখান থেকে আমি সমগ্রতলের ক্ষেত্রফল বার করলাম, এটা বেরিয়ে গেছিলো 60,000। বর্তমানে বাহুর দৈর্ঘ্যটা 50% বেড়েছে, তাহলে কত হবে? 100 থেকে হয়ে যাবে 150, 50 বেড়েছে তাই 150 হয়ে গেছে। বর্তমানে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু এ স্কোয়ার, সেটাকে মাল্টিপ্লাই করে হচ্ছে 135,000 এত বর্গ একক। তাহলে আগের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল এত, বর্তমানে হচ্ছে এত। কতখানি বৃদ্ধি পেল? দুটোকে মাইনাস করে দিলাম, এত বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এবার আমাদের বৃদ্ধির হারটাকে জিজ্ঞেস করেছে, তার জন্য কি করব? যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকে ওপরে রাখবো, আর আগের যেটা ছিল সেটাকে নিচে রাখবো। আগের বক্রতলের ক্ষেত্রফল যেটা ছিল সেটাকে নিচে রাখবো, আর ইন্টু হচ্ছে 100, সেখান থেকে ক্যালকুলেশন করে বেরোলো 125%, মানে 125%। এটাকে এরকমভাবেও করা যেতে পারে। আগের বাহুর দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম x একক, আমি এবার x ধরে করছি, তাহলে আগের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে, এত বর্গ একক হয়ে যাচ্ছে। বর্তমানে 50% বেড়েছে, 50% বাড়া মানে কত হবে? আগে ছিল x, এবার হয়ে যাবে x ইন্টু 150/100। যেহেতু 50% বেড়েছে তাই ওপরে 150 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচটায় রাখলাম 100। 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানটায় পড়ে থাকছে 3, এখানটায় পড়ে থাকছে 2, তাহলে হয়ে যাচ্ছে 3x/2। তাহলে বর্তমানে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 3 ইন্টু 3x/2 হোল স্কোয়ার। বাহুর জায়গায় এটাকে বসালাম,
তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখান থেকে দেখো 6টা যেরকম ছিল সেরকম রইল, 3x/2 ইন্টু 3x/2 স্কোয়ার ছিল বলে দুবার লিখলাম, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 3 পড়ে থাকছে, মাল্টিপ্লাই করলে ওপরটাই হচ্ছে 27x²/2। তাহলে আগে ছিল এটা, বর্তমানে বেড়ে হচ্ছে এটা, কতখানি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 27x²/2 মাইনাস 6x², বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2, এলসিএম করলে হচ্ছে 2, এখানটায় বসবে 27x² মাইনাস 12x², বিয়োগ করলে হয়ে যাচ্ছে 15x²/2। তাহলে বৃদ্ধি পেল এতখানি। বৃদ্ধির হার জিজ্ঞেস করেছে, তার জন্য কি করব, যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকে ওপরে রাখবো, আর নিচটায় কত বসবে, নিচটায় বসবে আগেরটা। আগেরটা কত ছিল, আগেরটা ছিল 6x² ইন্টু হয়ে যাবে 100। বৃদ্ধির হার বার করার জন্য যেটা করতে হয়, যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকে ওপরে রাখলাম, আগের সমগ্রতলের ক্ষেত্রফলটাকে নিচে রাখলাম, ইন্টু লিখলাম 100। এখান থেকে x²টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, এখানটায় পড়ে থাকছে 2, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 50, আবার 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 25, লাস্টে 5 আর 25 থেকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 125 এত %। আমরা দুরকমভাবে করে দেখালাম, প্রথমবারে আমরা 100 ধরে করেছিলাম, এবার আমরা x ধরে করলাম, আনসার আসবে সেম। তোমরা যেটা সুবিধা হয় সেটাই করতে পারো। আনসার চেক করা যাক, এই যে আনসারে দেওয়া হচ্ছে 125%। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কোশ্চেনে বলছে 3টে ঘনক রয়েছে, প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এইগুলোকে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হয়েছে, সেই নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। প্রথম ঘনকটার বাহুর দৈর্ঘ্য বলেছিল 3 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে, 3-এর কিউব হয়ে যাবে। দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য কত বলেছিল, 4 সেন্টিমিটার বলেছিল, তাহলে তার আয়তন কত হবে, তার আয়তনটা হয়ে যাচ্ছে 4-এর কিউব। পরেরটার বাহুর দৈর্ঘ্য বলেছিল 5 সেন্টিমিটার, তাহলে এটার আয়তন কত হবে, এটার আয়তন হয়ে যাচ্ছে 5-এর কিউব। নতুন গোলকের আয়তন কত হচ্ছে, 3টেকে যোগ করে দিতে হবে, 3-এর কিউব, 4-এর কিউব প্লাস 5-এর কিউব। এটা হচ্ছে নতুন গোলকের আয়তন, তাহলে এখানটা আমি লিখতে পারি এটা ইকাল টু হয়ে যাচ্ছে বাহু কিউব। নতুন গোলকের বাহুর দৈর্ঘ্য এর কিউব ইকাল টু হয়ে যাচ্ছে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। তো 3-এর কিউব মানে হয়ে যাচ্ছে 27, 4-এর কিউব মানে হয়ে যাচ্ছে 64, এটা মানে হয়ে যাচ্ছে 125, প্লাস করলে হয়ে যাচ্ছে 216, মানে এটা হয়ে যাচ্ছে 6-এর কিউব। তাহলে নতুন গোলকের বাহু ইকাল টু কত হয়ে যাচ্ছে, 6 সেন্টিমিটার। এটা হয়ে গেল নতুন গোলকের বাহুর দৈর্ঘ্য। এই যে আনসারে দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, এখানে বলছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর একটা হচ্ছে 8 মিটার। ঘরের উচ্চতা বলছে 4 মিটার, তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে। একটি ঘরের দুটো দেওয়ালের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা দৈর্ঘ্য বলছে 12 মিটার আর একটা দৈর্ঘ্য বলছে 8 মিটার। দুটো দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটা বলছে 12 মিটার আর একটা বলছে 8 মিটার। উচ্চতা গিভেন রয়েছে, উচ্চতাটা বলছে 4 মিটার, তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে। মেঝের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মেঝেটা দেখো একটা আয়তাকার হয়ে যাচ্ছে, মেঝেটা একটা আয়তাকার হয়ে যাচ্ছে। একটা দেওয়ালের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার, আরেকটা দেওয়ালের দৈর্ঘ্য বলে দিয়েছে 8 মিটার, তাহলে মেঝেটার দৈর্ঘ্য এবং প্রস্থ হয়ে যাচ্ছে 12 মিটার এবং 8 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে, মেঝের ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 12 ইন্টু 8। এখানে উচ্চতাটা কোনো কাজেই লাগবে না, কারণ মেঝের ক্ষেত্রফল বার করতে গেলে উচ্চতা লাগে না, দৈর্ঘ্য আর প্রস্থ লাগে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকালটা কত হচ্ছে, 12 ইন্টু 8 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 96 মিটার স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া হচ্ছে 96 বর্গমিটার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টে তোমাদের বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।